আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না, মন্তব্য জামায়াত আমিরের। সব গুম খুনের বিচার হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। সেনা ফিরতে চান দেশে, সরকারও ফেরাতে চায় আইনি প্রক্রিয়ায়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সদিচ্ছার দিকে তাকিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত, বিপাকে হাজারো কৃষক। উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি আরো বলেন, জীবন দিয়ে হলেও জামায়াত ২৪কে রক্ষা করবে। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান জামায়াত আমির। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অবজ্ঞা না করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জুলাই শহীদ দিবস স্মরণে রাজধানীর কাকরাইলে ছিল জামাতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাইদ ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সব জুলাই যোদ্ধাদের স্মরণ করেন বক্তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস কখনো ক্ষমা করবে না তাদের। আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সংসদে বলেছি, বলতে থাক। দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। ডাক্তার শফিকুর রহমান প্রতিবেশী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জনগণের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে, সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে বাংলাদেশ ভয়কে জয় করে 2026 সালে এসে উপনীত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায়কে উপেক্ষা না করার আহ্বান জানান সরকারকে। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে 11 দলের লড়াই অব্যাহত থাকবে। আমরা দাবি করছি, জুলাই সনদের ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। ডাক্তার শফিকুর রহমান প্রতিবেশী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জনগণের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। পরিবর্তনের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার, আর ফেরানোর এই প্রক্রিয়ায় যাবতীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ভারত সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাম। তিনি বলেন, প্রশাসনিক আদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আইসিটি অ্যাক্টে দলটির বিরুদ্ধে চলমান তদন্ত ত্বরান্বিত করার নির্দেশ। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গেল 2 বছর ধরে ভারতে তিনি পলাতক। ছাত্র জনতাকে হত্যার নির্দেশের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীকে আইন অনুযায়ী দেশে ফেরাতে মোদি সরকারকে বারবার চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু সাড়া মেলেনি দিল্লির। এর মাঝেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন শেখ হাসিনা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাজাপ্রাপ্ত আসামি দেশে ফিরলে গ্রেফতার দেখিয়ে রায় কার্যকর করা হবে। তিনি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিবেচ্য। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। এ সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি। মন্ত্রী বলেন, জুলাই গণহত্যা
হত্যার নতুন নতুন কবরের সন্ধান মিলছে। প্রমাণিত হলে মৃত্যু তালিকায় পরিবর্তন আসবে। কবর খুঁজে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চট্টগ্রাম সার্কিট হাউসে, সেখানে হামলা চালায় কিছু বিপদগামী সেনা সদস্য। হত্যা করা হয় জিয়াউর রহমানকে। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন অন্যতম। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফরই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিতের পর তিনি ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে টেলিফোনে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। সামরিক ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ১৮ জন অফিসারকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, কিন্তু পালিয়ে যান মেজর মোজাফফর ও মেজর খালেদ। ৪৫ বছর পর এই মোজাফফরকে আটক করা হয় রাজধানীর বনানী ডিওএইচএস এলাকাতে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। দর্শক, ঐতিহাসিক এই ঘটনা ও মামলা সম্পর্কে জানবো। একটি ক্রান্তি লগ্নে ২০৭৫-এর ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময়ে দেশের অবস্থা চরম একটি অরাজক অবস্থায় ছিল। জেনারেল খালেদ মোশাররফ সাহেবের কু এবং বঙ্গভবনে মুশতাক সাহেবের তৎপরতা সব মিলিয়ে দেশের অবস্থা ছিল একটি অস্থিতিশীল অবস্থা। সেই অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার এবং সৈনিক বৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ জানালেন যেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য দায়িত্ব গ্রহণ। তাকে আমরা সাধারণত বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর হিসেবে জানি। এই ৭ই নভেম্বরের পর থেকে বাংলাদেশের গতি অতি দ্রুত পরিবর্তন হতে থাকে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এ জেলায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এরই মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে ৪ বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা কেমনি কি করে তুলব? এই মরিচ ৪-৫ বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে ১.৫-২ লক্ষ টাকা বেচা করতাম, তখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত